ওয়েলকাম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে কিংবা যারা এইচএসসি পরীক্ষার পরে হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চায় তাদের জন্য। সো যেহেতু এখানে আমাকে অনেক কিছু ডিসকাস করতে হবে, তো অনেক কিছু ডিসকাশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। সো আপনারা আশা করি ভিডিওটা ধৈর্য করে দেখবেন এবং যাতে কোনো কিছু মিস করা না যায় তাই আমি কিছু জিনিস আমি নোট করে নিয়েছি। তো প্রথমত যারা এইচএসসির পরে বাইরে যেতে চাচ্ছে, তো তারা তাদের এইচএসসি অবস্থায় নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবে, সো আমি মূলত এখানে এই বিষয়গুলোই আলোচনা করব। সো এখানে বেসিক্যালি ফার্স্ট অফ অল যেটা কনসার্ন রাখতে হবে যে ওরা কেন বাইরে যেতে চায়। আমার কাছে যেটা মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা বেস্ট প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে যে ওরা বাইরে গিয়ে সেটেলমেন্ট হতে চায়, রাইট? কারণ দেশ থেকে যারা যায় তাদের কিন্তু দেশে ব্যাক করার প্রবণতাটা খুবই কম। তো সেক্ষেত্রে অনেকেরই মেজর কনসার্ন থাকে যে কোন দেশের ইমিগ্রেশন লগুলো কীরকম, কোথায় একটু হায়ার এডুকেশন করার পরে ওই দেশে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা আছে, জবের একটু ফ্লেক্সিবিলিটি আছে, এই বিষয়গুলো ওরা কনসার্ন রাখে। অনেকের একটা কনসার্ন থাকে যে টিউশন ফিসে, অনেকের কনসার্ন থাকে যে স্কলারশিপ। সো এইগুলো নিয়ে কীভাবে বাইরে যাওয়া যায়। সো এই বিষয়গুলো আপনারা বেসিক্যালি আগে থেকেই যদি কনসার্ন রাখেন তাহলে ভালো। বাট আমার কাছে যেটা মনে হয় যে আরেকটা গ্রুপ যেটা আছে, যে অ্যাকচুয়ালি এখানে দুইটা গ্রুপ আছে। অনেকে মনে করে যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে ওরা বাইরে যাওয়ার প্রিপারেশন নেবে, রাইট? একটা গ্রুপ আছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে ওরা সিদ্ধান্ত নেই ওরা কি দেশে থাকবে নাকি দেশের বাইরে যাবে। আরেকটা গ্রুপ আছে যারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে ওরা সামহাউ যে কোনোভাবেই ওরা লিগেল ওয়েতে আইএলটিএস পরীক্ষা দিয়ে ওরা বাইরে যাবে। সো আমার কাছে মনে হয় যে আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনি ফার্স্ট অফ অল দেশে অ্যাডমিশন টেস্ট দিবেন এবং অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে না আসে দেন আপনি বাইরে যাওয়ার প্রিপারেশন নেবেন, তাহলেও আমার কাছে যেটা মনে হয় যে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে অ্যাডমিশন টেস্ট দেওয়া কথাটার মানে হচ্ছে অনেকের কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি থাকতে পারে, যেরকম বুয়েট জুয়েট বা কোনো স্পেসিফিক সাবজেক্ট থাকতে পারে, বা অন দ্য আদার হ্যান্ড যে ইউনিভার্সিটিগুলো আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্টে পড়বো, আমার ওই ইউনিভার্সিটির অমুক সাবজেক্ট পছন্দ। সো এগুলি অনেক জল্পনা কল্পনা আছে। বাট আরেকটা গ্রুপ যেটা যারা কিনা আগে থেকেই ডিটারমাইন যে না আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বাইরে যাব, এই গ্রুপটাকে আমি খুবই ওয়েলকাম জানি, কারণ সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? আপনি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আপনি যদি আগে থেকেই সিদ্ধান্ত নেন তাহলে সেটা বেটার হয়। আমি যদি একটু সহজভাবে বুঝি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তারা কি মেডিকেলে পড়বে নাকি ইঞ্জিনিয়ারিং পড়বে, এই সিদ্ধান্তটা কিন্তু যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা কিন্তু আগে থেকেই এই সিদ্ধান্তটা নিয়ে থাকে যে তারা কোন লাইনে এগোবে, এবং ওই অনুযায়ী কিন্তু ওরা এইচএসসি থেকেই ওরা নিজেদেরকে প্রিপেয়ার করে, রাইট? আমরা যেরকম দেখি যে ও মেডিকেলে চান্স পাইছে, ও বুয়েটে চান্স পাইছে, আমরা তো শুধু এটা দেখি যে ও মেডিকেলে কিংবা বুয়েটে চান্স পাইছে, বাট ওর যে ব্যাক হিস্ট্রিটা ওইটা আমরা কেউ দেখতে চাই না। সো ঠিক সেম ওয়েতে যারা বাইরে যেতে চায় এইচএসসি দেওয়ার পরপরই তাদের জন্য কিছু প্ল্যান থাকা দরকার। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আপনি এইচএসসি পরীক্ষা দেওয়ার উইথিন 1 ইয়ার যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, উইথিন 1 ইয়ার বা কিংবা তারও কম সময়ে, তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুব বেশি। যেরকম অনেকের পছন্দ থাকতে পারে যে কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে কিংবা ইউএসএ, এসব দেশগুলোতে যেতে চাই যারা। সো এসব দেশেতে যাওয়ার জন্য অবশ্যই কিছু ডকুমেন্টেশনের বিষয় আছে, কিছু ফান্ড রিলেটেড বিষয় আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ফান্ড একটা এরকম বিষয়, এরকম না যে সেটা আপনি 2-3 মাস সামহাও কোথা থেকে টাকা নিয়ে আসলেন, এনে ব্যাংকে রাখলেন, অ্যাপ্লিকেশন করে দিলেন, বিষয়টা এরকম না, এটা একটা লং টার্ম প্রসেস। তো এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওর লাস্টে আলোচনা করব। বাট প্রথম যেটা ব্যারিয়ার সেটা হচ্ছে আইএলটিএস। তাকে অবশ্যই আইএলটিএস দিতে হবে। এবং আইএলটিএস একটা এরকম বিষয়, তার যদি কোনো ভালো দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকে তাহলে সে, যেটা বললাম, সে এইচএসসি পরীক্ষা দেওয়ার 2-3 মাস পরেই সে চাইলে আইএলটিএস দিতে পারবে না, কিংবা প্রথম একবার আইএলটিএস দিল, দেওয়ার পর কাঙ্ক্ষিত স্কোরটা আসলো না, সে আবার পরীক্ষা দিল। তো সেক্ষেত্রে তার একটা সময় লেগে যেতে পারে, রাইট? বাট সে যদি আগে থেকেই ইংলিশের সাথে হ্যাবিচুয়েটেড হয়, সে যদি আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করে,
তাহলে আমার কাছে মনে হয় সে এইচএসসি পরীক্ষা দেওয়ার 3 থেকে 4 মাসের ভিতরে আইএলটিএস পরীক্ষা দিয়ে দিতে পারবে। আদারওয়াইজ তার যদি ইংরেজির সাথে সফিস্টিকেটেড কমান্ড না থাকে, ব্যাকগ্রাউন্ড ভালো স্ট্রং না হয়, তার 6 মাস কেন, তার 8-9 মাস 1 বছরও লেগে যেতে পারে। সো আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে যে হোয়াট এভার আপনি দেশে থাকেন কিংবা দেশের বাইরে যান, আপনার ইংরেজি শেখার কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যদি ইংরেজি শিখেন, ইংরেজিতে ভালো কমিউনিকেশন করতে পারেন, আপনার স্পিকিং, লিসনিং, রাইটিং যদি আউটস্ট্যান্ডিং হয়ে থাকে, আপনার যদি দেশেও থাকেন কিংবা আপনি যদি জব সেক্টরেও যান, তাহলে তো এটা আপনার অনেকটা হেল্প করবে, অনেকটা সাপোর্টিভ, রাইট? সো আমার এই ভিডিওটি অ্যাকচুয়ালি 2 গ্রুপই ফলো করতে পারে, যারা বাইরে যাবে এইচএসসি দেওয়ার পরে কিংবা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে না এইচএসসি দেওয়ার পর আমরা বাইরে যাবো, দুজনের জন্য ইফেক্টিভ হবে। প্রথমত যেটা বলি, আইএলটিএস এর 4টা মডিউল আছে, রাইট? রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং। এই 4টা মডিউলের জন্য আপনাকে আলাদা আলাদা টাইম দিতে হবে, রাইট? ফর এক্সাম্পল, আপনি আপনার প্রতিদিনের লাইফ থেকে আপনি যদি, আমি যেরকম চিন্তা করি যে আপনি আপনার একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করছেন, তখন আপনি প্রতিদিন কিন্তু এরকম 1-1.5 ঘন্টা টাইম আপনি চাইলে অনায়াসেই বের করতে পারেন। সো এই 1-1.5 ঘন্টা টাইমে আমি যদি রিডিং থেকে শুরু করি, প্রথম অবস্থায় সাপোজ বাংলাদেশের যে ইংরেজি নিউজ পেপারগুলো আছে, যেরকম ডেইলি স্টার, সরি, ওই আর্টিকেলগুলো আপনারা ধীরে ধীরে পড়তে পারেন। এভাবে পরে পরে আপনার রিডিং হ্যাবিট বাড়াতে পারেন। ওইখান থেকে আপনি আননোন ওয়ার্ড কালেক্ট করতে পারেন, রাইট? এই আননোন ওয়ার্ডগুলো ইউজ করে আপনি সাপোজ এটা পড়লেন, এটা পড়ে কী বুঝছেন, এটা আপনি আপনার নিজের মতন করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন। সো এভাবে সাপোজ আপনি 3-4 মাস যখন বাংলাদেশি বিভিন্ন নিউজ পেপার টেপার পড়লেন, আস্তে ধীরে কী হবে, আস্তে ধীরে কিন্তু ইংরেজি রিডিংয়ের সাথে আপনার একটা হ্যাবিট হয়ে যাবে। তখন কিন্তু আপনি আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারেন। অ্যাডভান্স লেভেল মিন আপনি বিভিন্ন ধরনের ম্যাগাজিন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার পড়তে পারেন। বাট আমার কাছে যেটা সবচেয়ে ইজি মনে হয় যে আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে সাজেস্ট করে থাকি যে বিবিসি নিউজ পড়া। কারণ আপনি যদি বিবিসি নিউজ পড়েন, তো বিবিসি নিউজের যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো কিন্তু একাডেমিক ওয়ার্ড, এবং আপনারা যখন আইএলটিএস শুরু করবেন তখন আপনারা এত একটা ধাক্কা খাবেন না। সো বিবিসি নিউজটা আপনারা কীভাবে পড়বেন? বিবিসি নিউজে আপনার বিভিন্ন ধরনের সেকশন আছে, যেরকম স্পোর্টস, ট্রাভেল, সায়েন্স বা টেকনোলজি রিলেটেড। তারপর ধরেন যে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আপনার এমপ্লয়মেন্ট বা হিস্ট্রি রিলেটেড, বিভিন্ন কালচার, বিভিন্ন টপিক আছে। আপনারা যদি bbc.com-এ চলে যান, এই বিভিন্ন ধরনের টপিক আছে। সো এগুলো আপনারা আস্তে আস্তে বিভিন্ন ধরনের টপিক আপনি পড়লেন, পরে পরে আপনার ইংরেজি আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ালেন, ওইখান থেকে আপনি ওয়ার্ড কালেক্ট করলেন। শুধু ওয়ার্ড কালেক্ট করলে হবে না, আমি যেটা বললাম যে সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনি যেটা পড়লেন সেটার একটা সামারি লিখলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা হ্যাবিট হবে। এবং অবশ্যই আপনার যে ভোকেবগুলো কালেক্ট করবেন, প্রতিদিন খুব বেশি ভোকেব কালেক্ট করার দরকার নেই, 5টা থেকে 10টা যদি কালেক্ট করেন, এবং এগুলো কিন্তু অবশ্যই রাতে ঘুমানোর আগে একবার রিভিশন করবেন। এইভাবে কিন্তু আপনাদের যে রিডিং হ্যাবিট, আপনাদের যে ভোকেবুলারি নলেজ, টপ অফ যেটা আপনার রিডিং হ্যাবিট এই জন্য প্রয়োজন, কারণ আপনি যখন আইএলটিএসে যাবেন, আপনার যদি রিডিং হ্যাবিট না থাকে, আপনি যদি কুইক রিডার না হন, আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো না থাকে, আপনি কিন্তু 1 ঘন্টায় কোনোভাবেই আইএলটিএস রিডিংটা ডিল করতে পারবেন না। হোয়াট অ্যাবাউট লিসনিং? আপনি লিসনিংয়ের জন্য আপনি যদি কোনো টিউটোরিয়ালও দেখেন, সাজেস্ট দেন যে, ধরে নিলাম যে আপনি পিথাগোরাসের উপপাদ্যটা আপনি দেখতে যাচ্ছেন, রাইট? পিথাগোরাসের উপপাদ্য বা বিভিন্ন ম্যাথমেটিক্স টার্ম আপনি দেখতে যাচ্ছেন, ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড কিছু দেখতে চাচ্ছেন, আপনি টিউটোরিয়াল, আপনার স্যার পড়াইছে, আপনি এটা ভালো বুঝেন নাই, আপনি ইংরেজি টিউটোরিয়াল দেখেন। সো ইংরেজি শুনেন, যাই শুনেন আপনি ইংলিশ শুনেন, ইংরেজি বিভিন্ন ধরনের পডকাস্ট দেখেন, মুভি দেখেন। সো এভাবে কী হবে, আপনার লিসেনিংটা ক্লিয়ার হবে। সো লিসেনিংয়ের সাথে একটা স্পিকিংয়ের সম্পর্ক আছে। সো তাই আমি যখনই কিছু একটা শুনবো, আমি ততক্ষণ পর্যন্ত একটা শুনবো যতক্ষণ না পর্যন্ত আমি এটা ক্লিয়ারলি শুনি, এবং যখন দেখবো যে না আমি সব কিছু ক্লিয়ারলি বুঝতেছি, তখন আমি ওর সাথে মিমিক করার চেষ্টা করবো, ওকে আমি কপি করার চেষ্টা করবো, রাইট? সো আস্তে আস্তে আমার স্পিকিংটা হ্যাবিট হবে। তো অনেক সময় অনেকের থাকে যে যে মনে অনেক কিছু আসে কিন্তু মুখ দিয়ে আসে না, যেরকম মনে হয় যে এই মাসেলগুলা যেন টেনে ধরে আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা বিভিন্ন টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারেন, রাইট? বিভিন্ন টাং টুইস্টার যখন প্র্যাকটিস করবেন, টাং টুইস্টার কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই মাসেলগুলোর একটা এক্সারসাইজ। টাং টুইস্টার কী জিনিস যাদের কারণ জানা না থাকে, ছোটো করে বলি, যেরকম আমরা অনেক বাংলা টাং টুইস্টার শুনি না, যাদের প ফ এই রিলেটেড সাউন্ডগুলো যাদের মুখে বাজে,
যেরকম পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, এরকম ইংরেজি বিভিন্ন ধরনের টাং টুইস্টার আছে। এগুলোর মাধ্যমে যে ফ্লুয়েন্সি ইনক্রিজ করা হয়, যে ইনার্শিয়াগুলো এগুলো দূর করা হয়, এই যে মাসেলগুলো একটা এক্সারসাইজ হয়, আস্তে আস্তে ইংলিশটা হ্যাবিটে চলে আসে। তো আপনি চাইলে আপনারা যেহেতু স্টুডেন্ট অবস্থায় আছেন, সো আপনারা ফ্রেন্ডদের মাঝখানে আপনারা কিন্তু যখনই কোনো কমিউনিকেশন করবেন সেটা আপনি ইংরেজিতে করতে পারেন। তো আস্তে আস্তে আপনার হ্যাবিটে পরিণত হবে। লিসেনিং এর কথা বললাম, স্পিকিং এর কথা বললাম, তারপরে রাইটিং এর কথা কি বললাম যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এর চেষ্টা করবেন, যে কোনো একটা টপিক নিয়ে সেটা নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, কিংবা আপনারা একটা যেটা করতে পারেন যে যেকোনো একটা ছবি, যেকোনো একটা ইমেজ, সেই ইমেজটা নিজের মতন করে লিখে আপনি ওখানে কি দেখতেছেন, প্লাস আপনি যেটা করতে পারেন সেই ইমেজে কি দেখতেছেন সেটা আপনি স্পিকিং করতে পারেন, নিজে নিজে শুনতে বলতে পারেন, ইমেজটাকে ডিসক্রাইব করার ইমেজ ডিসক্রাইবিং মেথড। এভাবে আপনি স্পিকিং রাইটিং দুইটি ডেভেলপ করতে পারেন। আপনারা যখন মুখে কিছু বলবেন তখন চেষ্টা করবেন যেটাকে রেকর্ড করা, ভিডিও রেকর্ড করা, রেকর্ডিংটা তারপর হেডফোন দিয়ে আপনারা ঠান্ডা মাথায় শুনেন রেকর্ডিংটা কি ছিল, তারপর ওইখানকে আপনার যে কি মাইনর ভুলগুলা ছিল, ভুলগুলা খুঁজে বের করেন, খুঁজে বের করে নিজেকে বেসিকের উপর কাজ করেন, যে কি কি বেসিক জানতে হবে, কি কি টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, স্পেশালি আর্টিকেলের ইউজ, তারপর কিভাবে ইংরেজি কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার মেক করা যায়, কিভাবে প্যাসিভ সেন্টেন্স মেক করা যায়, এগুলো আপনারা শিখেন, দেখেন আস্তে আস্তে। সো এটা আপনাদের হেল্প করবে। এবং এভাবে যদি আপনারা 6 মাস কন্টিনিউ করেন, 6 মাস থেকে 1 বছর, তাহলে কিন্তু মোটামুটি আপনার ইংলিশে একটা ভালো কমান্ড চলে আসার কথা, যেমন লিসনিং, রাইটিং, স্পিকিং সবগুলো ডেভেলপ হয়ে যাওয়ার কথা। ওই অবস্থায় যদি আপনি আস্তে 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 অ্যাডভান্স লেভেলের দিকে যান, আইএলসের কিছু বই কিনেন, নিজে নিজে বাসায় স্টাডি করেন, কিংবা কোনো কোচিং সেন্টারে যাওয়ার আগে অবশ্যই কোনো কোচিং সেন্টারে যাওয়ার আগে নিজেকে আমি যে প্রসেসটা বললাম ওই প্রসেসে ওয়ার্ম আপ করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ ওই কোচিং সেন্টারে গিয়ে আপনাকে বিভিন্ন টিপস দিবে, ওইগুলো আপনি পারবেন না, আপনি একটা বড়সড় ধাক্কা খাবেন। এবং অবশ্যই আপনারা যখন প্রথম অবস্থায় স্টার্ট করবেন, আমি বলি না যে প্রথম অবস্থায় আপনি খুবই কমপ্লেক্স লিটারেচার, কমপ্লেক্স কিছু স্টাডি করেন যেটা কিনা আপনাকে আরও ডিমোটিভেট করে দিবে, রাইট? তো আমি আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। টপ অফ দ্যাট আরেকটা যেটা আপনারা করতে পারেন যে যে ফান্ড রিলেটেড যে বিষয়গুলা, ওই বিষয়গুলা কি কি, বা কোন কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়া যায়, কোন কোন ইউনিভার্সিটিতে ইমিগ্রেশন একটু সহজ, একটু নেটওয়ার্কিং করা, রাইট? নেটওয়ার্কিং খুব ইম্পর্টেন্ট, যে কোন দেশে কোন সিনিয়র ভাই আছে, কোন সিনিয়র আপু আছে, কোন সিনিয়র গ্রুপ আছে, এগুলো আগে থেকে একটু খোঁজখবর নেওয়া, বা বিভিন্ন যে গ্রুপগুলো থাকে এখন বিভিন্ন টেকনোলজির কল্যাণে, যে সেরকম স্টাডি ইন কানাডা, স্টাডি ইন ইউকে, এই গ্রুপগুলোতে থাকা, একটু খোঁজখবর রাখা, এগুলোও কিন্তু নেটওয়ার্কিং বাড়াটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চাইলে কিন্তু আমার যে ফেসবুক পেজটি আছে, ইজিএলটিএস অ্যান্ড স্টাডি ইন কানাডা, এই পেজটিতে আমাদের সাথে থাকতে পারেন, কারণ এই পেজটিতে আমি নিয়মিত ক্যানাডিয়ান বিভিন্ন বিষয় প্রসেসিং নিয়ে, ইনফ্যাক্ট কীভাবে কেউ জিরো লেভেল থেকে আইএলটি শুরু করতে পারে, অন টপ অফ দ্যাট আমি আমার স্টুডেন্টদের জন্য যে মেটেরিয়ালগুলো প্রিপেয়ার করি এগুলো কিন্তু আমি ফ্রিতেই অনেক সময় আমি আমার ফেসবুক পেজটিতে শেয়ার করে থাকি। এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে শুভ বণিক, জাস্ট শুভ বণিক লিখে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন। সেখানে আপনারা ক্যানাডা যখন আসতে চাইবেন, ক্যানাডার জন্য কী ডকুমেন্ট প্রয়োজন, কখন কীভাবে কী প্রিপারেশন নিতে হয়, এ টু জেড ডকুমেন্টস, রেজুমি, সিভি, এসওপি, ফান্ড, কীভাবে ফান্ড প্ল্যানিং করতে, সব কিছু দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখতে পারেন। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে লেটার অফ রিকমেন্ডেশন এবং এলওআর। তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই আপনার যে কলেজে আছেন অথবা ইউনিভার্সিটিতে আছেন, আপনারা কিন্তু টিচারদের সাথে ভালো যোগাযোগ রাখবেন, ভালো কমিউনিকেশন রাখবেন, কারণ এলওআর খুব ইম্পর্টেন্ট। এলওআর হচ্ছে রিকমেন্ডেশন। আপনি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে এলওআর থাকতে হবে। এলওআর মিন হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন হায়ার এডুকেশনের জন্য, ওই ইউনিভার্সিটি থেকে আপনার কলেজের প্রবেশ যাদেরকে আপনি রেফারি হিসেবে রাখতেছেন ওদের কাছে ইমেল পাঠাবে জাস্ট আপনার সম্পর্কে জানার জন্য। সো ওরা যদি ঠিক টাইম মতো রেসপন্স না করে তাহলে কিন্তু আপনার অফার লেটার আসবে না। সো অবশ্যই চেষ্টা করবেন টিচারদের সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফান্ড বিষয়টা হচ্ছে এরকম না যে আপনি 3-4 মাস সামহাও টাকা ম্যানেজ করে রাখলেন এবং এটা আপনার খুব ইফেক্টিভ হবে। ফান্ডের বিষয়টা হচ্ছে মোটামুটি 6 মাস টাকাটা ব্যাংকে রাখলে ভালো হয়। এবং ইন এডিশন আপনার যদি একটা সুন্দর একটা ফান্ড হিস্ট্রি থাকে, রাইট? তো তার জন্য যেটা বললাম যে প্রিপারেশনটা আগে থেকে নিয়ে রাখলে ভালো হয়।
সো আমি দেখি যে কোনো কিছু আমি মিস করে গেলাম কিনা। ও আচ্ছা, তারপর ফর এক্সাম্পল যেটা বললাম যে সে কাউ একজন বুয়েটে টিকছে, কেউ একজন অমুক ইউনিভার্সিটিতে টিকছে, তার পিছনে যেরকম একটা লং হিস্ট্রি আছে, ঠিক তেরকমই কিন্তু এরকম না যে আপনি আইএলটিএস দিলেন আর আপনার ভিসা হয়ে গেল, আপনার ভিসা তো রিজেক্টও হয়ে যেতে পারে, রাইট? সো তাই বললাম যে আপনার যদি এইচএসসি দেওয়ার পরে আইএলটিএস প্রিপারেশন শুরু করেন এবং সেক্ষেত্রে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া, সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা, এভাবে আপনার লং টার্ম হয়ে যাবে, আপনার পাসপোর্ট টাসপোর্ট অনেক কিছু লাগে, রাইট? পুলিশ ক্লিয়ারেন্স। তো আপনি কি তখন এগুলাই প্রিপেয়ার করবেন নাকি নিজেকে আইএলটিএস এর জন্য প্রিপেয়ার করবেন? সাপোজ আপনি একবার আইএলটিএস দিলেন, আপনার রেজাল্টটা ভালো আসলো না, বা এখানে বিভিন্ন ইনটেকের বিষয় থাকে, সামার, ফল, উইন্টার, কোন ইনটেকে আপনি আসবেন। আমি সাজেস্ট করি ফল কিংবা উইন্টার ইনটেকটা ভালো। তো এই বিষয়গুলো আপনার যদি আগে থেকে আপনার জানেন, বুঝেন, তাহলে ভালো। তার জন্যই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইচএসসি অবস্থা থাকাই আপনি আপনার ইংলিশটাকে কন্টিনিউ করেন, যাতে আপনি এইচএসসি পরীক্ষা দেওয়ার 3 থেকে 4 মাসের ভিতরেই আপনি আইএলটিএস পরীক্ষা দিয়ে দিতে পারেন, এবং আপনার যাতে একটা ভালো কমান্ড থাকে। আপনি যদি অনেক দিন ধরে এই সেক্টরে থাকেন, আপনি বিশ্বাস করেন আপনি আইএলটিএসে গিয়ে এতটা হোঁচট খাবেন, এবং আপনার আমি বিশ্বাস করি যে প্রথমবারই আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরটা চলে আসবে, রাইট? চেষ্টা করবেন যে 6.5 থেকে 7-এর ভিতরে রাখার। আমি যদি এইচএসসির রেজাল্টের কথা বলি, চেষ্টা করবেন যেন রেজাল্টটা মিনিমাম আপনার 4 থাকে, 4.5, যত ভালো হবে তত ভালো। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যারা ইউএসএ আসতে চান অনেক সময় তাদেরকে সেট দিতে হয় বিভিন্ন স্কলারশিপের জন্য। সো এইগুলো আপনারা দিবেন কিনা বা এইসব বিষয়ে আপনারা অবশ্যই আগে থেকে খোঁজখবর রাখবেন। বাট মনে হয় যে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা শুধুমাত্র আইএলটিএসটাকেই প্রিফার করে, অনেকে আবার টুফেল করতে পারে, এটা যার যার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। সো আমি যে বিষয়গুলো বললাম, সো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে আপনারা কিন্তু অবশ্যই ইংলিশটা খেয়াল রাখবেন, এবং পাশাপাশি যেভাবে বললাম এভাবে নিজেকে বিল্ড আপ করবেন। টাকা পয়সার বিষয়গুলো, ফান্ড রিলেটেড বিষয়গুলো অবশ্যই আপনারা জোর দিবেন। কোন দেশে যাবেন না যাবেন এগুলা সাপোজ আপনাকে ম্যানেজ করতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে, ইউনিভার্সিটি খোঁজা, কোথায় কি যাওয়া, এবং আরও অনেক কম সময় লাগবে যদি আপনি আপনার নেটওয়ার্কিং বিল্ড আপ করেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে থাকেন। সো আশা করি এই ভিডিওটিতে আমার যা যা ইনফরমেশন দেওয়ার ছিল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই যদি আপনাদের আরও কিছু এক্সট্রা তথ্য জানার থাকে। এবং সর্বোপরি আমাদের যে ফেসবুক চ্যানেলটি আছে, ইজি আইএলটিএস এন্ড স্টাডি ইন কানাডা, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আইএলটিএস বাংলাদেশ অনলাইন, সেই গ্রুপে জয়েন থাকতে পারেন। এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে যেটা বললাম, সেখানে কিন্তু ক্যানাডিয়ান স্টুডেন্ট ভিসা সম্পর্কে আমি A to Z সমস্ত ইনফরমেশন দিয়েছি। সো আশা করি যে এই ছোটো ভিডিওটি আপনাদের অনেকটা হেল্পফুল হবে, আমার দৃঢ় বিশ্বাস। তো আপনারা এটিকে ফলো করতে পারেন। বাই ফর নাও। এবং অবশ্যই যদি আপনার আরও কোনো ফার্দার ইনকোয়ারি থাকে, নেভার ফিল এনি হেজিটেশন টু কমেন্ট দেয়ার। Bye.